যশোরের শার্শায় উর্শী খাল পুনর্খননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচি, বিকেলে ঈদগাহ ময়দানে জনসভা। চট্টগ্রামের রওজানে একদিনের ব্যবধানে আবারও বিএনপি কর্মী খুন। সাতকানিয়ায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা। ওরা সবাই মিলে আমার বাবাকে হত্যা করেছে। কারা মারে, কে কি জন্য মারে, এটা যে সবগুলো ধারণ হয়েছে ওই যে বালু খাটার মারি কারণে। জামালপুরের মেলান্দহে ঝড়ে বসতঘরে গাছ পড়ে মা ও 2 মেয়ের মৃত্যু। বিভিন্ন এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। সকালবেলা ঝড় বৃষ্টির পূর্বাভাস যখন কমে গেছে তখন আমরা এই জায়গায় আসছি। আসার পরে সকালবেলা দেখি যে এই অবস্থা। যাই 2 জন এই মনে 3 জন মনে করলে এক কারে মনে চাপা দিয়া মনে পয়সা আছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। যশোরের শার্শা উপজেলায় উর্শী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন তিনি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় কারা কারা দেশে অশান্তির চেষ্টা করেছে, বিভ্রান্তির চেষ্টা করেছে, বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের শপথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের শপথে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দিবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে, আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা বিশ্বাস করি এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তখন দেশের জনসংখ্যা ছিল বোধহয় 9 কোটির মতন। উনি বলেছিলেন 9 কোটি মানুষের 18 কোটি হাত যদি কাজে নেমে পড়ে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সহজেই সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে 1974 সালে যেখানে দুর্ভিক্ষে 7 থেকে 8 লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল, শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি যখন শুরু করলেন, তখন শুধু পানি দিয়ে দেশের খাদ্য উৎপাদন, সেচ সুবিধার কারণে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে, বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে শপথ নিতে হবে, এই 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলেই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে
অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই দেশের মানুষ 90-এ স্বৈরাচারের পতন করেছে। এই দেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন করেছে। কাজে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় আপনারা দেখছেন উশি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। চট্টগ্রামে একই রাতে রাউজানে বিএনপি কর্মী ও সাতকানিয়ায় জামায়াত কর্মী খুনের ঘটনা ঘটেছে। রোববার রাতে রাউজানের কদলপুরে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নাসির প্রকাশ মধু নাসির গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিরের বিরুদ্ধেও থানায় 6টি মামলা রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানতে ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া একই সময়ে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হন শাহাদাত হোসেন নামে এক জামায়াত কর্মী। স্বজনরা জানান, রাতে নিজ দোকানের সামনে বসেছিলেন শাহাদাত। এ সময় স্থানীয় কয়েকজন হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা দাবি স্বজনদের। আমার বাবাকে দুর্বৃত্ত জানে আলম, একে মাহমুদ, মন্নান, টিপু, বাসা, খেচের পর বাসা বলে মুসো, ওরা সবাই মিলে আমার বাবাকে হত্যা করেছে। কারা মারে, কে কি জন্য মারে, এটা হচ্ছে সবগুলো ধারণ হয়েছে ওই যে বালু খাটায় মারি কাটার। এইভাবে নিরীহ মানুষের উপরে প্রতিদিন প্রতি রাত্রে অত্যাচার, মানুষের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। চার ফোয়ারে দেড়লে মারি গিয়া এলে মারতাম চাই এলে করে মারতাম। তার ফোয়ার আর গুরু 10 বছর গিয়া, 8 বছর গিয়া, 7 বছর গিয়া, 7 মারছে। আর এই নাতি ফালিব হন আর তো তার কে নেই। এই হত্যার বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, এই যে দুটি হত্যাকাণ্ড ঘটলো, এই নিয়ে পুলিশ কি বলছে? জড়িতদের মধ্যে কেউ আটক হয়েছেন কিনা? পুলিশ সুপার একটু ব্রিফ করছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেই ব্রিফটা শুরু হবে। তখন আসলে আমরা এই ঘটনায় কাউকে চিহ্নিত করা গেল কিনা বা কাউকে আটক বা গ্রেপ্তার করা গেছে কিনা সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো। তবে রাউজানের যে বিষয়টি সেটি কিন্তু গত 5 আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন থেকে এখন পর্যন্ত প্রায় 23টি খুনের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই আমরা দেখেছি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। অর্থাৎ গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, নাসির তিনিও আসলে বিএনপি কর্মী এবং এর আগে যে কাউসারুজ্জামান নিহত হয়েছেন গেল শুক্রবার, তিনিও আসলে বিএনপির সমর্থক। একই সাথে আমি যদি সাতকানিয়ার ঘটনায় বলি, যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু জামায়াত কর্মী। সব মিলিয়ে কিন্তু এই যে একের পর এক খুনের ঘটনা, সেখানে কিন্তু সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি কিন্তু পুলিশ যারা রয়েছেন তারাও আসলে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা যে কাজ করছেন সেটি তারা আসলে চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ সুপারের যে ব্রিফ সেটি শুরু হয়েছে। হয়তো আমরা মারফি এখন আপনাকে আসলে এই তথ্যটি আসলে দিতে পারছি না। পরবর্তী ব্রিফ শেষ হলে কিংবা আমরা যদি ব্রিফের সময় লাইভে যুক্ত হতে পারি তখন আসলে আমরা জানতে পারবো কারা কারা এই ঘটনায় জড়িত কিংবা এই ঘটনাগুলো কেন ঘটেছে। সব মিলিয়ে এখনই আমরা বলতে পারি সেটি অভ্যন্তরীণ কোন দলের কারণেই এই হত্যাকাণ্ড দুটি ঘটেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তারা চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত তাদেরকে আসলে গ্রেপ্তার করার। জামালপুরের মেলান্দহে ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও 2 মেয়ে নিহত হয়েছেন। ভোরে উপজেলার নয়ানগরের দাগি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দাগি এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম ও 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, গত রাতে নিজ ঘরে ঘুমিয়েছিল মা ও 2 মেয়ে। হঠাৎ ঘরের পাশে থাকা গাছ ঝড়ের কবলে ঘরটির উপর পড়লে চাপা পড়ে তারা। এতে ঘটনাস্থলে নিহত হয় মা ও 2 মেয়ে। পরে সকালে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। ঝড়ে বেশ কিছু গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বিভিন্ন এলাকায়। গাছটা আনুমানিক 3টার দিকে গাছটা তো পড়ে গেছে। আমরা তো রাতের বেলা দেখতে পারি না, যখন সকালবেলা ঝড় বৃষ্টির পূর্বাভাস যখন কমে গেছে তখন আমরা এই জায়গায় আসছি। আসার পরে সকালবেলা দেখি যে এই অবস্থা। আমি মানুষজনের জন্য বললেন চিকটি ভাই বললেন, আমরা বললেন ডাক দিলাম, ডাক দেওয়া পরে মনে করলেন কেউ মনে করলেন মনে করলেন ডাকতেছে না। পরে আমি ঘরে একবার দেয়া যাই দিয়েছুন, এই মনে করলেন 3 জন মনে করলে এক কারে মনে করলেন চাপা দেয়া মনে করলেন পয়সা আছে। এই দুর্যোগের বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর ফরাজি, আপনার সাথে এর আগের ঘন্টার সংবাদে আমাদের কথা হচ্ছিল এবং আপনি সেখানকার এই যে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বাড়িঘর, সেই চিত্রটা দেখাচ্ছিলেন। বর্তমান অবস্থাটা জানাবেন, ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা?
দেখুন, এই ঘটনায় তারা ৩ জন ছাড়া আর কেউ হতাহত হয়নি। তবে জেলার বিভিন্ন স্থানে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে এই কালবৈশাখীর ঝড়ে কিন্তু আসলে আহ, বেশ খানিকটা ক্ষতি হয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে আমার পেছনে যে ঘরটি রয়েছে, এই ঘরের এই জায়গাটিতেই তারা ছিল। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু এসে ঝড়ের পরবর্তী সময়ে তাদেরকে উদ্ধার করেন, গাছ কেটে বা বিভিন্নভাবে কিন্তু উদ্ধার করা হয়। এরপরে ফায়ার সার্ভিস, তারপরে পুলিশ এখানে এসে উপস্থিত হয়। যদি একটু জানিয়ে রাখি, গত 2 থেকে 3 দিন যাবত কিন্তু জামালপুরের বিভিন্ন অঞ্চল দিয়ে কালবৈশাখী ঝড় বা যে ঝড়ের যা আবহ সেটা কিন্তু অতিবাহিত করছে। সে কারণে আমরা দেখেছি বিভিন্ন স্পটে কিন্তু এই এই ঝড়ের যে কবলে যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখেছি। তো আজকেও হচ্ছে এই গত গভীর রাতে কিন্তু এই ঘটনাটি ঘটে। এরপরে হচ্ছে মূলত এখানে রয়েছিল 3 জন, বিশেষ করে যে যিনি একজন বৃদ্ধা আর পাশাপাশি তার 2 মেয়ে কিন্তু এই স্পটটিতেই মারা যায়। পরবর্তীতে এখন পর্যন্ত যে সর্বশেষ যে পরিস্থিতি আমি বলবো যে এখনো এই ঘরের উপর থেকে কিন্তু এই গাছগুলো সরানো হয়নি, অর্থাৎ 4টি মেহগনি গাছ, অর্থাৎ এই গাছগুলো কিন্তু এখানে পড়েছে। পরবর্তীতে আমি যদি বলতে চাই যে পুলিশের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে মরদেহগুলো পরিবারের যে এক আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এখন মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে, পাশাপাশি দাফনের প্রক্রিয়া কিন্তু চলছে। মার্ফি। সাগর ফরাজি, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। এবার হামির পরিস্থিতি আমরা জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ এখন কেমন? হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে কত রোগী ভর্তি হলো? গতকাল চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ দেখে মনে হয়েছিল কিছুটা কমেছে, কিন্তু আজকে সেই প্রকোপটা কিন্তু আরো বেড়েছে বলতে পারেন। যেটা আজকে যদি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তথ্য বলি, সেক্ষেত্রে 31 জন রোগী কিন্তু এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত কিন্তু ভর্তি হয়েছে এবং 94 জন শুধু হাম আক্রান্ত রোগী এই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। এই পর্যন্ত গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হাসপাতালে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে 1000 জনের কাছাকাছি হাম আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। শিশুদের পাশাপাশি কিন্তু প্রাপ্তবয়স্করাও হাম আক্রান্ত হচ্ছেন এবং একটি আইসোলেশন ওয়ার্ড থেকে কিন্তু 2টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে রোগীর ধারণ ক্ষমতা প্রায় 250 জন, কিন্তু সেখানে রোগী রয়েছে প্রায় 700 জনের কাছাকাছি। অর্থাৎ হাসপাতালের বারান্দা, করিডোর কোনো জায়গাতেই কিন্তু রোগীবিহীন এই অবস্থায় নাই। তো তুলনামূলক যে সেবাটা পাওয়ার কথা 250 শয্যা হাসপাতালের জনবল, ডাক্তার বা নার্স যারা রয়েছেন সেটাই কিন্তু অপ্রতুল। সেক্ষেত্রে 700 জন রোগীকে, পাশাপাশি যে হামের রোগী রয়েছে 94 জন, সেই রোগীদের কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, কারণ পর্যাপ্ত চিকিৎসক এবং পর্যাপ্ত স্টাফ না থাকার কারণে সেই সেবা যথাযথভাবে তারা দিতে পারছেন না। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট, এই সমস্ত বিষয়গুলোকে কারণেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি যেহেতু এটা ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগের কারণেই কিন্তু অনেক রোগী আক্রান্ত হচ্ছে। বিশেষ করে এখানে রোগীর আধিক্যর কারণে সেই আইসোলেশনটি ঠিকমতো সম্ভব হচ্ছে না ব্যবহার করার। সব মিলিয়ে যদি বলা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের যে চিত্র সেটি কিন্তু একদম খুব খারাপ অবস্থা, কারণ চাঁপাইনবাবগঞ্জের হামের পরিস্থিতি দিন দিন উত্তরণের কোনো পথ দেখা যাচ্ছে না। রোগীরা প্রতিনিয়তই আক্রান্ত হয়ে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক রোগী হাসপাতাল থেকে ফিরে যাওয়ার পর আবারও হাসপাতালে ভর্তি হচ্ছেন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। মারাফি। জুয়েল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নিষিদ্ধের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকে কোনো ক্লাস পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। এর আগে গতরাতে গুপ্ত ও প্রকাশ্যে রাজনীতি ক্যাম্পাসে চলবে না লেখা একটি ব্যানার টাঙানো হয় সাধারণ শিক্ষার্থীদের নামে। পরে ব্যানারটি খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জিয়া হলের সামনে গেলে সেখানে পাল্টা বিক্ষোভ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শিক্ষকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রাত 2টার দিকে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। একই দাবিতে আজ দুপুর 2টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে শিক্ষার্থীদের।
নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 12 বছর আজ আপিল বিভাগের ধীর গতিতে এই মামলার রায় কার্যকর হয়নি এখনো। এতে নিহতের পরিবারের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে বলে দাবি নিহতদের স্বজনদের। 2014 সালের আজকের দিনে নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে অপহৃত হন সেই সময়কার সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জন। এর 3 দিন পর শীতলক্ষ্যায় ভেসে ওঠে সবার মরদেহ। পরে ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আলাদা 2টি মামলা করেন। আসামিদের স্বীকারোক্তি ও সাক্ষ্য গ্রহণ শেষে 2017 সালের 16 জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত। এতে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাব কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। পরবর্তীতে 2018 সালে উচ্চ আদালতে 15 আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে অন্য আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি শুনানির অপেক্ষায় আটকে আছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় রায় এখনো কার্যকর হয়নি বলে দাবি নিহতদের স্বজনদের। এই মামলার জন্য অনেক লড়ছি, কিন্তু তাদের সাথে আমরা এখন মনে হয় কুলাইতে কম পারতেছি, কারণ নাইলে কেন এই মামলাটা এইভাবে ঝুইলা থাকবো। এখানে তো কোনো গোপন কিছু নাই, সব প্রকাশ্যে সবাই যারা জড়িত ছিল সব প্রমাণিত। কোন অদৃশ্য শক্তির কারণে প্রায় দীর্ঘ 8 বছর ধরে এই হত্যাকাণ্ডটা আপিল বিভাগে ঝুলে আছে আমরা জানি না। তবে আমরা যেটা মনে করি যে তারা প্রশাসনিকভাবে প্রভাবশালী, কেউ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে আদালত বা এই বিচার ব্যবস্থাকে তারা প্রভাবিত করেছে। আইনজীবীরা বলছেন সাজাপ্রাপ্তরা আওয়ামী লীগের নেতা ও তাদের সংশ্লিষ্ট হওয়ায় রায় কার্যকর হয়নি। রায়টি কার্যকর হলে দেশে গুম খুনের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমরা ইতিপূর্বে এটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেটার জন্য আমরা উপরে লেভেলে যোগাযোগ করার চেষ্টা করছি এবং করছি। আশা করি দ্রুত সময়ে এই আপিল নিষ্পত্তি হবে এবং আসামিদের সাজা রায় কার্যকর হবে। এটা চরম দুঃখজনক, হতাশার এবং চরম ব্যর্থতার ইতিহাস। বিচার বিভাগের এই অবস্থা চলতে দেওয়া, এটা আমার মনে হয় সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন এখানে অনুপস্থিত, এবং আইনের শাসন যদি থাকতো তাহলে এই মামলার ডিসপোজাল অনেক আগে হয়ে যেত। আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি স্বজন ও নারায়ণগঞ্জবাসীর। তাপস সরকার, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।